একজন ব্যক্তি যদি কিংবা একজন ব্যক্তির অনেকগুলো ব্যবসা রয়েছে, তার একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি এই ডিফল্ট করে, খেলাপি হয়, সে আবার আরেকটা ব্যবসার নামে আরেকটা কোম্পানির নামে লোন নিতে থাকে। এই ব্যবস্থাটাও বন্ধ করতে হবে। একটা কোম্পানি, তার অধীনে একটা কোম্পানি যদি খেলাপি হয়, তার অন্য কোনো, সে আর কোনো প্রতিষ্ঠানের নামে ঋণ নিতে পারবে না, সেটা অ্যালাউ করা যাবে না। আর এনপিএল এর পরিমাণ, যে খেলাপিকৃত ঋণের পরিমাণ যে কিভাবে বাড়ছে, সেটা তো আমরা জানি। এবং পরিমাণটা যে 2009 সালে যেটা কিনা 22,481 কোটি টাকা ছিল, এখন মার্চ 2024-এ এসে 1,82,295 কোটি টাকা দাঁড়িয়েছে। এই যে অনিয়ম, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এটারই বহিঃপ্রকাশ। এবং আমরা বলছি যে এই যে এরা কিন্তু বেশিরভাগই ইচ্ছাকৃত ঋণ খেলাপি। এই ইচ্ছাকৃত ঋণ খেলাপি তারা এবং তাদের পরিবারের সমস্ত অ্যাকাউন্টগুলো ফ্রোজেন করতে হবে এখনই তদন্ত করার জন্য। এবং তারা তাদের যে সম্পদগুলি রয়েছে, এই যে ঋণ আদায় হচ্ছে না, কেন আদায় হচ্ছে না, সম্পদগুলি তো লিকুইডেট, তরলীকৃত করে এটা সরকার আপাতত নিয়ে যেতে পারে, পরবর্তীতে এটা অন্যদের কাছে ট্রান্সফার করা যেতে পারে, কিন্তু এখন এটা সরকার খুব দ্রুত এই অ্যাসেটগুলিকে গ্রহণ করে এটাকে ওই ঋণগুলি ব্যাংকের কাছে টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে পারে। আর আরেকটা তথ্য হচ্ছে যে আপনার বিভিন্ন সময়ে যে অনিয়মগুলো হয়েছে, যে 2014 থেকে 2016 সালে 236 কোটি টাকা মানি লন্ডারিং হয়েছে। আর আমরা জানি যে ইসলামী ব্যাংকের যে লোন, তার ইসলামী ব্যাংকের যে মালিক যারা এসালম গ্রুপ, তারা তো 2022 সালে 30,000 কোটি টাকা তারা কিন্তু লোন নিয়েছে। এটাও আরেকটা, যে তারা এই যে সিঙ্গেল এক্সপোজার কিংবা যে জোর করে ঋণ নেওয়া, নিয়ম বহির্ভূত করে, এই যে এই ইচ্ছাকৃত ঋণ খেলাপিদেরকে তো একটা আনুষ্ঠানিক, একটা প্রশাসনিক আইনগত প্রক্রিয়ার মধ্যে নিতে হবে, কিন্তু তাছাড়াও তাদেরকে যে তাদের লিস্টটা কিন্তু দেওয়া হয় না। এর আগে কিন্তু বলা হয়েছিল তদানীন্তন সরকারের যে পার্লামেন্টে একজন প্রাক্তন অর্থমন্ত্রী বলেছিলেন যে তারা প্রকাশ করবেন, কিন্তু সেটা একবার প্রকাশও করেছিলেন কয়েকটা নাম, তারপরে কখনোই করেনি। এদের নাম রেগুলারলি প্রকাশ করতে হবে, যাতে কিনা এটা আসলে এই যে নেমিং অ্যান্ড শেমিং, মিডিয়া ট্রায়াল, এইটার আওতায় অন্তত আনা হোক। এটা আরেকটা পদ্ধতি। কোর্টের কেস হওয়া, প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া, সেটা তো আছে, কিন্তু আসলে জনগণের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে কিন্তু তাদের একটা শাস্তি হয়ে যায়, সেটা করা উচিত। তাহলে কিছুটা বন্ধ হওয়ার আশা রয়েছে। বাংলাদেশ ব্যাংক তো অল ব্যাংকের ব্যাংক, মানে মালিক, দেখভাল করার দায়িত্বে আছে, তো তারা করতে পারে একটা আলাদা উইং করে তারাটা। সেজন্যই বলছি যে এখানে তো দ্বৈত একটা প্রশাসন যখন সৃষ্টি হয়, তখনই কিন্তু ফোক ফাকড় দিয়ে নানান ধরনের ইয়েতে আসে। আমরা জানি ওখানে তদবির হয়, ওখানে সাংসদরা বসে থাকেন, ওখানে তাদের নিজেদের লোকজন, পলিটিক্যাল পার্টির লোকজন থাকে নিজেদের করার, ডিরেক্টর করার জন্য। একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এটার। এই ধরনের প্রতিষ্ঠান, মানে এই ধরনের বিভিন্ন ধরনের আলাদা আলাদা করার যত আপনি করবেন তত সুযোগ দেওয়া হয়। এবং আরও বেশি করার তো দরকার নেই, আপনি স্পেশালাইজ কাজগুলোকে যে স্পেশালাইজভাবে দক্ষ তাকেই করতে দেন। বাংলাদেশ ব্যাংক করা উচিত, আমরা আগেও বলেছি এবং অনেকেই এটাও বলেছে। আমাদের মনে হয় যেটা কমপ্লিটলি বন্ধ করে দেওয়া উচিত, এবং ব্যাংকিং উইং বলে ওটা না, অন্যান্য কাজ তারা করতে পারে। মানি লন্ডারিং এর ব্যাপারেও বলেছেন একজন, যে মানি লন্ডারিং এর কথাও আমরা বলেছি এখানে, যে এখানে যে মানি লন্ডারিংয়ের উইং আছে, এবং সেই উইংয়ে কিন্তু তদারকি যথেষ্টভাবে যদি তদারকি করে, তাদের কিন্তু দক্ষতা আমি বিভিন্ন সময় শুনেছি, এবং আপনারাও জানেন যে তাদেরকে কিন্তু প্রশিক্ষণও দেওয়া হয়, বাইরে থেকে প্রশিক্ষণও দেওয়া হয়, যে মানি লন্ডারিং ট্রেস করা, মানি লন্ডারিং কীভাবে বন্ধ করা যায়, সেগুলো তাদের কাজ করার, মানে দক্ষতা, এবং তাদেরকে কাজ করার জন্য মোটিভেট করা। মূল বিষয়টা দেখবেন যে আমরা এখানে অনেক নিয়মের ত্রুটির কথা বলেছি, কিন্তু সব কিছুর উপরে কিন্তু আছে যে এটা আমি বাস্তবায়ন করার সদিচ্ছাটা কতখানি আছে। এবং সদিচ্ছাটা ছিল না গত বহু বছর থেকে। তার কারণ হচ্ছে যে এই যে রাজনৈতিক প্রভাব, ওটাই তো মূল বিষয় ছিল, রাজনৈতিক সদিচ্ছাটা ছিল না, যার কারণে এটা কিন্তু প্রভাব পড়েছে এই প্রতিষ্ঠানগুলিতে এবং প্রতিষ্ঠানের দায়িত্বে যারা ছিল তাদের সেখানে। আর ক্লিনিক্যালি ডেড কয়টা,
এক্স্যাক্টলি আমাদের সংখ্যা এখানে এখন আমার কাছে নাই, কিন্তু আমরা দেখেছি যে যারা তৃতীয় প্রজন্মের ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলোর প্রায় সবগুলোই কিন্তু একেবারে হ্যাঁ তৃতীয় এবং ফোর্থ, থার্ড ফোর্থ চলে এসেছে। তো এরা একেবারেই চলার মতো না, তাদেরকে ক্লিনিক্যালি ডেড বলা যায়। এবং বাকি অনেকগুলো ব্যাংক দেখেন, ভালো ব্যাংকগুলো যেমন ধরেন ইসলামী ব্যাংক ছিল তো একসময় ভালো, এটাকে অধিগ্রহণ করার পর আস্তে আস্তে এগুলো দুর্বল হতে হতে এগুলাকে আমরা বলছি মুমূর্ষু অবস্থায়। তো এটাকে বোর্ড ডিসলভ করে ম্যানেজমেন্ট পরিবর্তন করে এগুলাকে যদি আবার ফেরত আনা যায়, এটার কথা বলছি।